আজকে আমাদের সাথে সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে আছেন বর্তমান সময়ের চমৎকার একজন সঙ্গীত শিল্পী। আমাদের সাথে আছেন অনিন্দিতা অথি। গল্প গানে আড্ডায় সময়টা আমাদের বেশ ভালোই কাটবে। আর সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন। অথি আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ, আমি ভীষণ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। সম্প্রতি অনেকগুলো কাজের কিন্তু কথা চলছে, অনেকগুলো কাজ আসবে 2024-এ। আপনার কাছ থেকেই জানতে চাইবো সেই বিষয়গুলো। সম্প্রতি বেশ কিছু গানের কথা হচ্ছে, এর মধ্যে আমার একটা গানের ভয়েস দেওয়া হয়ে গেছে শ্রদ্ধেয় তিমির নন্দী স্যারের সুরে এবং রফিকুল হাসান ভাইয়ের লিখাতে। নতুন একটা মৌলিক গান, গানটি আমি গেয়েছি। গানটির মিউজিক ভিডিও বাকি আছে, মিউজিক ভিডিও আকারে এই মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে খুব তাড়াতাড়ি চলে আসবে। বাদ বাকি গানগুলোর কথা এখন আমি গানগুলো শুনেছি, এখন ভয়েস দেওয়া হয়নি, তো আশা করি 2024-এ বেশ কিছু নতুন গান নিয়ে কাজ করব। তাহলে 2024-এ অথির অনেক কাজের কথা আছে এবং অনেক কাজ আমরা পাচ্ছি অথির কাছ থেকে। আচ্ছা, 2016 সাল থেকে ইন্ডাস্ট্রিতে কিন্তু যাত্রা শুরু হয়েছে একটি রিয়েলিটি শোর মাধ্যমে। তো হুট করে রিয়েলিটি শোতে আসা নাকি আগে থেকেই প্ল্যান ছিল? না, হুট করেই আসা, কারণ আমার ছোটোবেলাটা ছিল একদম স্কুল যাওয়ার আগে আমি নাচতেই শুরু আমার জার্নি। দেন আমি যখন ঢাকায় শিফট হয়ে আসি, তারপর গান শেখা শুরু ক্লাস 5 থেকে। তো তখন নর্মালি গান শিখতাম, কোনো কিছু করব বা গান নিয়ে ফিউচারে কিছু করবো এমন কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু গান শিখতাম। আমার ফ্যামিলির মানুষ খুব পছন্দ করতো এটা। আচ্ছা, সবাই, আমার প্রত্যেকে, আমার মা বাবা, আমার দাদু দিদা সবাই প্রত্যেকে খুব পছন্দ করতো। তো একদিন হুট করে চ্যানেলের হেডলাইন যাচ্ছে যে এরকম একটা কম্পিটিশনের অডিশন শুরু হবে। সেই স্ক্রলিং দেখেই বাবা বললো যে আমরা একটু অডিশন দেই, রেজিস্ট্রেশন করে ফেলি। দেন ওভাবে রেজিস্ট্রেশন করে, তাহলে বলা যায় যে ফ্যামিলির ফুল সাপোর্ট ছিল এই বিষয়টাতে। তো সেখান থেকেই যাত্রা শুরু এবং আশা। তো এখনো পর্যন্ত কাজ করছেন এবং প্রায় 12 থেকে 13টি মৌলিক কাজ কিন্তু আছে, আরো অনেকগুলো আসছে। তো এতগুলো মৌলিক কাজের মধ্যে কোন কাজটা নিজের কাছে সবথেকে স্মরণীয়? অবশ্যই প্রত্যেকটা কাজই ভীষণ স্পেশাল, কারণ আমি যখনই একটা গান করতে চাই তখনই মনে হয় যে এই গানটা আমার একদম নতুন, এবং সেই আগ্রহটা নিয়েই গানটা করি। তারপরেও প্রথম গান যেটা হয় সবারই খুব মানে স্পেশাল থাকে, তো আমার প্রথম গানটাই আমার কাছে খুব বেশি স্পেশাল। আচ্ছা, যেহেতু প্রথম গানের কথা হচ্ছে, প্রথম গানের দুটো লাইনকে এখন একটু শুনবো। হ্যাঁ, শোনা যায়। আমাকে নিয়ে গেলে পারতিস, ভালোবাসা করে রাখতিস, দুবেলা দুটো ফুল, কথায় মশাগল, আদর করে দিতিস আমার ছোট্ট কোনো ডাক নাম। আমাকে আমি তোকে দিয়ে দিতাম, আমাকে আমি তোকে দিয়ে দিতাম, লা 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 লা। বাহ, দারুণ কণ্ঠে চমৎকার একটি গান শুনলাম, এই গানটি থেকে শুরু। তো এখন কিন্তু কণ্ঠশিল্পীরা শুধু গানে কণ্ঠ দিয়েই থেমে থাকে না, তারা কিন্তু ভিডিওগ্রাফিতে নিজেকে দেখায়, বা ভিডিওগ্রাফিতে অ্যাকচুয়ালি তাদেরকে ডিমান্ড করছে এখন দর্শকরা। তো আপনার ক্ষেত্রে আপনার প্রথম ভিডিওর কাজগুলো কিভাবে ছিল, কেমন ছিল? প্রথম বলতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি চেষ্টা করি আমার গানগুলোতে আমি থাকার, কারণ যেটা বললেন এটা আসলে হয় মুখ পরিচিতির একটা ব্যাপার থাকে, আমার ভালো লাগে আমার গানে যদি আমি থাকি, আমি লিপসিং করি, আমার এটা ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি চেষ্টা করি প্রত্যেকটা গানের কথা যখন হয় আমি ভিডিওতে থাকার চেষ্টা করি। সো প্রথম মিউজিক ভিডিওর অভিজ্ঞতা কেমন ছিল? প্রথম মিউজিক ভিডিওর অভিজ্ঞতা ভালো ছিল, কারণ আমার ক্ষেত্রে আসলে কি আমার যে কম্পিটিশনটা ছিল তখন থেকে আমাদের একটা মানে অভ্যেস হয়ে যায় যে ক্যামেরার সামনে বা একটু গ্রুমড থাকে। অ্যান্ড আমার ক্ষেত্রে হয় কি আমি একটু এক্সপ্রেশন দিয়ে গাইতে সবসময় বেশি পছন্দ করি। আমার যারা জাজ ছিলেন তারাও খুব বলতো মানে আমি প্রত্যেকটা গানে এক্সপ্রেশন দিই, সো এটা আমার জন্য অনেকটা ইজি এবং আমার ভালো লাগে। আচ্ছা, আমরা কিন্তু অতীতে দেখেছি যে অনেক কণ্ঠশিল্পী সিনেমাতে কাজ করেছে, যেহেতু বলছিলেন আপনি যে আপনার এক্সপ্রেশন দিয়ে কাজ করতে ভালো লাগে, তো কখনো কি নিজেকে সিনেমাতে পর্দাতে কাজ করার ইচ্ছা আছে? না, পর্দায় কাজ বলতে আমার গানটা নিয়ে আমি থাকতে চাই। এটা যেহেতু ভালোবাসার জায়গা একটাই, তো বেশি দিকে গেলে নিজের পথ হারিয়ে ফেলবো, একটা পথে থাকা ভালো। কিন্তু যেটা হয় সিনেমায় হয়তো অ্যাজ এ অ্যাক্ট্রেস হিসেবে থাকবো না, বাট অ্যাজ এ সিঙ্গার হিসেবে থাকার ছোটবেলা থেকে স্বপ্ন প্লেব্যাক করার। অ্যান্ড আমি 2023-এ আমি একটা ছবির গানের ভয়েস দিয়েছি, তো আশা করছি 24-এ যদি সেটা রিলিজ হয়ে যায় তাহলে 24-এ তাহলে অ্যাজ এ প্লেব্যাক সিঙ্গার হিসেবেও নিজেকে পরিচয় করিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। দারুণ দারুণ। আচ্ছা, আপনি গান শিখেছেন, গান করছেন, তারপরে আবার গানকে নিয়ে পড়াশোনা করার ইচ্ছেটা কেন হলো? পড়াশোনা করার ইচ্ছেটা অনেক দিক থেকে এসেছে, কারণ আমরা যখন যারা গান করছি বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়, ক্লাস অ্যাটেন্ড করতে হয়, সবকিছু মিলে আসলে পড়াশোনা কন্টিনিউ করা অনেকটা টাফ। তো
তো যখন আমার ভার্সিটি অ্যাডমিশন আসলো তখন ফ্যামিলির সবাই মিলে যখন সাজেস্ট করা শুরু করলো যে কী নিয়ে পড়ার ইচ্ছে, তো আমার ল নিয়ে পড়ার ইচ্ছে ছিল। এনিহাউ সবাই খুব বললো যে না, যেহেতু এটা খুব টাফ সাবজেক্ট, সো হ্যাম্পার হয়ে যাবে, সব কিছু মিলে কন্টিনিউ করা টাফ হয়ে যাবে। তো তখন ভাবলো মা বাবা সবাই, মামা মামি, ইভেন মামির বেশি ইচ্ছে ছিল যে না তুই মিউজিক নিয়ে পড়, আই থিঙ্ক এটা ইজি হবে, কারণ আমি কানেক্ট করতে পারবো দুটো একসাথে খুব ইজিলি। দেন আমার এভাবে অ্যাডমিশন দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত নিয়ে পড়াশোনা করার সুযোগ শুরু হলো। আচ্ছা, একটা সময় কিন্তু আমাদের দেশে সঙ্গীত নিয়ে পড়াশোনার অপশন খুব একটা বেশি ছিল না, এখন কিন্তু অপশন হয়েছে অনেক বেশি, অনেক ভালো ভালো সিঙ্গার বের হচ্ছে, কম্পোজার বের হচ্ছে। তো আসলে সঙ্গীত নিয়ে পড়ার ইচ্ছেটা বেশি জাগলো যে গান যেহেতু করছি জেনে করি, একদম যে মূল বিষয়টা একদম পুরো থিওরিটা জেনে আসলে করাটাই বেটার মনে হচ্ছে। আচ্ছা, গান নিয়ে পড়াশোনা করার সময় হোয়াটস নিউ ফর ইউ? অনেক কিছু আমরা তো গান যারা গাচ্ছি আমরা শুধু একটা সুর টিউন শুনছি আর রিদম সবকিছু মিলে আমরা গান কথা দিয়ে গানটা গাচ্ছি, কিন্তু এটার মানে অনেক কিছু আছে যেটা আসলে পড়াশোনা না করলে বোঝা যাবে না, কারণ আমরা এত প্রত্যেকটা রাগ নিয়ে আমরা ডিসকাস করছি, সেই সব কিছু একদম আমি ক্লাসিক্যাল মিউজিক নিয়ে করছি, সো অনেক কিছু আসলে। আচ্ছা, মিউজিকের তো অনেকগুলো ধারা, ফোক, ক্লাসিক, তারপর হচ্ছে আধুনিক, তো কোন জিনিসটা বেশি ভালো লাগে? আমি আধুনিক গান সবসময় করি, তো আমার ক্ষেত্রে ফোক গানটা একটু কেমন যেন হয়ে যাবে, তো সবকিছু মিলে ভাবলাম যে না, আর ক্লাসিক্যাল মিউজিকটা শেখা দরকার। আধুনিকে থাকার ইচ্ছে আছে না, নিজেকে সুইচ করার ইচ্ছে আছে? সুইচ করার বলতে আমি একদম পিওর আধুনিক বলতে কি একজন শিল্পীকে ভার্সেটাইল হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি যখন অ্যাজ এ স্টেজ পারফর্মার যখন হই তখন আমি দর্শকের অনুরোধ হিসেবে আমাকে গাইতে হয়, অবশ্যই তাদের ডিমান্ড অনুযায়ী আমাকে অবশ্যই গাইতে হয়। সেক্ষেত্রে আমি যদি বলি যে না আমি আধুনিক গানের বাইরে গাইতেই পারবো না, এটা একজন আর্টিস্ট বা একজন শিল্পী হিসেবে মনে হয় না ঠিক। আচ্ছা, এখন কিন্তু বেশ ভালো একটা ট্রেন্ড চলছে নাটকে গান করার, অনেক সঙ্গীত শিল্পীরা কিন্তু নাটকে গান করছে এবং তাদের গানগুলো বেশ জনপ্রিয় হচ্ছে। তো আমি শুনলাম আপনার ক্ষেত্রে আপনি 2-3টা কাজ কিন্তু করেছেন এমন, আপনার কাছ থেকে জানতে চাইবো বিষয়গুলো। নাটকের গানের ক্ষেত্রে ভালো একটা অভিজ্ঞতা ছিল, কারণ আমি যে পরিচালকের নাটকে গান করেছি আমি অলমোস্ট তার নাটকেই 3টে গান করেছি। প্রথম নাটকের গানটা খুব স্পেশাল ছিল কারণ ওটার ইউটিউবে ভিউ অনেক ছিল, আর তার থেকে বড় কথা গানটার 2টো লাইন শুনবো না, তার থেকে বড় কথা ওই নাটকে যখন আমি ইউটিউবে গিয়ে কমেন্টসগুলো দেখতাম তখন দেখলাম যে অনেক অডিয়েন্স লিখেছে যে আমি নাটকে কিছু অংশ গান শুনে গানটা আলাদা করে শোনার জন্য আমরা ইউটিউবে সার্চ করেছি। আচ্ছা, এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট আমার জন্য, এবং অনেকেই এই কমেন্টটা করেছে কারণ গানটা অনেক সুন্দর ছিল। তাহলে গানের 2টো লাইন শুনবো প্লিজ। তাহলে আমার প্রথম নাটক যেটি ছিল রোমিও জুলিয়েট নাটক, আর গানটি ছিল তোকেই ভালোবাসি, আমি আর এপি শুভ দাদা গিয়েছিলাম গানটা, এটাই করছি, শুনবো। তোকে ভালোবাসি কি করে বোঝাই, বুঝে নে দেবানিসি, তোকে কত চাই, থাকা যায় না ক্ষণ ভাবা যায় না ভালোবাসার টানে চলে আয় না ভাবা যায় না ক্ষণ ভাবা যায় না তোকে ছাড়া মন কিছু চায় না গানটি আমিও শুনেছি, চমৎকার দারুণ একটি গান, আর এরকম দারুণ দারুণ গান আমরা শুনবো ইনশাআল্লাহ। বাংলাদেশ বেতারে ইনলিস্টেড শিল্পী হিসেবে আছেন আপনি, হ্যাঁ সেই বিষয়ে একটু জানবো। আমি লাস্ট 2 বছর আগে যখন এনলিস্টেড তালিকাভুক্ত করছিল শিল্পী তখন আমি অডিশন দিয়ে সেখানে তালিকাভুক্ত শিল্পী হিসেবে আছি, এবং সবথেকে বড় কথা হচ্ছে বাংলাদেশ বেতার এই কথাটি শুনলে মানুষ হয়তো রেডিওতে গান করছিস, কি গান করছিস, খুব একটা কেমন একটা ব্যাড ইম্প্যাক্ট করে কথাগুলো বলে। আচ্ছা, কিন্তু আসলে একজন আর্টিস্ট বা একজন শিল্পী হিসেবে আমি খুব গর্বিত আমি বাংলাদেশ বেতারের একজন এনলিস্টেড শিল্পী। তার কারণ হচ্ছে আমি আমার জীবনের এমন কিছু মৌলিক গানগুলো পেয়েছি এখান থেকে, যেটা আসলে আমি আমার থেকে যারা সিনিয়র আছেন ইন্ডাস্ট্রিতে বেতার এনলিস্টেড না তারাও হয়তো পায়নি। তার মূল কারণ হচ্ছে বাংলাদেশ বেতার থেকে আমি 15ই আগস্টে সুজয় শ্যাম স্যারের একটি গান করার সুযোগ পেয়েছি, এটা আমার জন্য অনেক বিশাল একটা ব্যাপার। আমি রিসেন্ট 2টো গান করেছি সৈয়দ আব্দুল হাদি স্যারের সুরে গান,
তো আমার আসলে এই ধরনের অনেকগুলো গান আছে বাংলাদেশ বেতার থেকে, যেগুলো আমার মানে সঙ্গীতের জীবনের অনেক সম্পদের মতো অ্যাকচুয়ালি। কারণ আমি চাইলেই সুজয় শ্যাম স্যারকে দিয়ে আমি কোনো গান সম্ভব না। সো এর জন্য আমি বাংলাদেশ বেতারের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, এবং সবার কাছে দোয়া আছে যেন এই পথ চলাটা দীর্ঘ হয়। আসলে সিনিয়রদের সাথে কাজ করাটা কিন্তু সৌভাগ্যের বিষয়, চাইলেও সেটা সম্ভব হয় না। মূল কথা, আমি শুরুতে আমি অনেক ভয় থাকি, কারণ তাদের সামনে গাইবো, তাদের সুর করা গান কিভাবে গাইবো, আমি আসলে নিজেই নার্ভাস থাকি। বাট তারা এতটা স্নেহ করেন, এতটা সাপোর্ট দিয়ে গানগুলো করে নেন না, মানে এক নিমিষে, চোখের নিমিষে গানগুলো শেষ হয়ে যায়। এখানে আমার একটা প্রশ্ন মনে আসলো, যেটা হচ্ছে যে সিনিয়রদের সাথে কাজ করা হয়েছে, বর্তমানে যারা কাজ করছে ট্রেন্ডি তাদের সাথেও কাজ করা হয়েছে, তাই না? দুজনের ধরন দুই রকম। কাদের সাথে কাজ করতে বেশি কমফোর্টেবল ছিল, বা অভিজ্ঞতাটা আসলে কেমন? দুটো ক্ষেত্রেই ভালো, কারণ সম্প্রতি যারা কাজ করছেন তাদের জন্য অডিয়েন্স বেশি আমাদের, আমরা যারা এই জেনারেশনের আছি তাদের কাছে এই গানগুলো নিতে খুব ইজি হয়। আর আমি যাদের কথা বললাম, চটুল থাকে, হ্যাঁ, সো এগুলো আমরা পছন্দ করি, খুব তাড়াতাড়ি আমরা এটা রিচ করে ফেলি। কিন্তু আমি যে বেতারে বা যে সিনিয়রদের কাজগুলো করেছি, সুজয় শ্যাম স্যার এবং সৈয়দ আব্দুল হাদী স্যার, ওনাদের গানগুলো গাইতে আমার ভালো লাগে। আমি কেন জানি না, কারণ এত তাদের সুর করাগুলো একদমই আলাদা, কারণ মানে এটা আসলে তুলনা হয় না। আমরা যেরকম রুনা লালা ম্যাম বা সাবিনা ইয়াসমিন ম্যামের গানগুলো শুনি, ওই গানগুলো কিন্তু আর আসবে না, ওই সুরগুলো আর আসছে না। কিন্তু এর জন্য আমার ভালো লাগে যে না, তাদের সুরে আমি গাইতে পারছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার, আর ভালো লাগে আমার গাইতে। আসলে সিনিয়রদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, কারণ তাদের অভিজ্ঞতাগুগুলো তখন আমাদের মাঝে চলে আসে। আমি প্রতিনিয়ত শিখি তাদের কাছ থেকে, তাদের গিয়ে তাদের বসা থেকে শুরু করে আমি এভরিথিং শেখার চেষ্টা করি, কারণ এত কিছু শেখার ওনারা অনেক জানেন আসলে। এখন যারা কাজ করছে তাদের মধ্যে কার কার সাথে কাজ করার ইচ্ছাটা প্রবল? সবার সাথে কাজ করার ইচ্ছে প্রবল, কাউকে আলাদা করে বলবো না। তারপর স্পেসিফিক সামওয়ান যে না, তার সাথে কাজ না করলে হয়তো বা ইচ্ছেটা অপূর্ণ থেকে যাবে? না, এখন এরকম কাউকে মনে হয় না, কারণ প্রত্যেকের কাজ আমার ভালো লাগে, প্রত্যেকেই খুব ভালোভাবে কাজ করছে, এবং আমি খুব ছোট হিসেবেই সবার সাথে আমি কাজ করতে চাই, এবং আমি খুব এক্সাইটেড সবার যখন কোনো নতুন গান আসে, আমি খুবই আগ্রহী থাকি। অনেক অনেক শুভকামনা অথি আপনার জন্য, ইনশাআল্লাহ আরো ভালো ভালো কাজ করবেন আপনি, দোয়া করছি। গল্প গানে আড্ডায় আমাদের কিন্তু সময় শেষ, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে এটিএন বাংলা দর্শক আপনাকে যারা অনেক পছন্দ করেন তাদেরকে কি বলে যাবেন? তাদেরকে একটা কথাই বলবো, ভালোবেসে আমার গানগুলো শুনবেন, এবং মন থেকে আমাকে দোয়া করবেন যেন আমি যতদিন বেঁচে আছি গানটা নিয়ে থাকতে পারি। অনেক অনেক শুভকামনা ফর ফিউচার, আর আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীতে দেখা হবে। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, তবে আয়োজন শেষ করব আপনার একটি গান শুনে। কোন গানটি শোনাবেন চিন্তা করে ফেলুন, আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, গল্প গানে আড্ডায় সময় শেষ, যেতে হবে। তবে যাবার আগে কথা দিয়ে যাচ্ছি, আগামী পর্বে আবারও আসবো আপনাদের পছন্দের শিল্পীকে নিয়ে, পছন্দের সব গানগুলো নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি? আমার একটি গান, ভালোবেসে পাখিটি, এই গানটি করছি, শুনবো। ভালোবেসে পাখিটি আমি কোনো নাম রাখিনি, হৃদয়ের ক্যানভাসে আমি তার ছবি আঁকিনি, শুধু রেখেছি যতন করে, মনেতে করেছি আপন, সীমাহীন ভালোবাসায় অন্তরে করেছি লালন, ভালোবেসে পাখিটি আমি কোনো নাম রাখিনি, হৃদয়ের ক্যানভাসে আমি তার ছবি আঁকিনি।